নমস্কার। দ্বিতীয় পর্ব জীবনের জল ছবির এই দ্বিতীয় পর্বের বিশেষ আলোচনা নিয়ে আবার চলে এলাম আমি এবং আমার সঙ্গে রয়েছেন আমাদের এই মুহূর্তের চার নতুন অতিথি। ধর্ষণ হোক প্রতিবাদ, হোক প্রতিরোধ, রাজনীতির কোনো রং না লাগিয়ে এবং সব থেকে বড় বিষয় এর জন্য আইন থেকে শুরু করে সরকার, যে কোনো রাজ্যের যে কোনো সরকার কতটা দায়ী, তাকে আরো কতটা দায়িত্বশীল হতে হবে, এই নিয়ে আজকের আমাদের এই বিশেষ পর্বের আলোচনা। আসুন এই মুহূর্তের আমার যারা অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আমি একে একে পরিচয় করাবো। আমার একেবারে ডান দিকে রয়েছেন মৌনব্রত চট্টোপাধ্যায়, বিশিষ্ট মনোবিদ এবং অবশ্যই তিনি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে আছেন। মৌনতাকে স্বাগত, নমস্কার এই বিশেষ অনুষ্ঠানে। আমার একেবারে ডান দিকে রয়েছেন গৌতম চক্রবর্তী, বিশিষ্ট নাট্যাভিনেতা এবং অবশ্যই তিনি নাট্য ব্যক্তিত্ব এবং বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মেও কিন্তু তাকে আমরা দেখে এসেছি। গৌতম বাবুকেও স্বাগত, ধন্যবাদ। আমার একেবারে বাঁ দিকে রয়েছেন রঞ্জিনী দত্ত, চিকিৎসক রঞ্জিনী, আমি রঞ্জিনীকেও স্বাগত জানাচ্ছি, নমস্কার আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। এবং আমার একেবারে বাঁ দিকে রয়েছেন সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন 50 বছর তার প্রায় পার করে গেছে তার সাংবাদিকতার জগতে, জয়ন্ত চক্রবর্তী। জয়ন্ত বাবুকে অনেক অনেক স্বাগত, নমস্কার। আর অবশ্যই রয়েছেন আপনারা। গত পর্বে আমরা যে আলোচনাতে ছিলাম যে ধর্ষণ ক্যান্সার এবং এই ধর্ষণকে সমাজের জায়গা থেকে একেবারে আমাদেরকে সরাতে হবে, রাজনীতির কোনো রং না লাগিয়ে। এই জায়গা থেকে আমাদের আজকের এই মুহূর্তের প্রথম অতিথি মৌনব্রত চট্টোপাধ্যায়, বিশিষ্ট মনোবিদ, স্বাস্থ্য জগতের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে জড়িয়ে আছেন। তার অভিজ্ঞতার কথা জানতে চাইব, তিনি এই বিষয়টিকে কিভাবে দেখেন, তার পর্যবেক্ষণ মাথায় রাখবেন। আমাদের এই আলোচনায় আজকে সবাই কিন্তু আমরা এক পক্ষ, নেই কোনো পক্ষ, বিপক্ষ প্রতিপক্ষ, সবাই এক পক্ষ, ধর্ষণকে সরাতে হবে। মৌনদা, আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন থেকে। ধর্ষণকে সমাজ থেকে সরাতেই হবে, ধর্ষণ সমাজের ক্যান্সার, আপনি কিভাবে দেখছেন? নমস্কার। ধর্ষণ কাকে বলে বা ধর্ষণ কি, এটা আমাদের সবার হাতে এখন স্মার্টফোন আছে, আপনারা গুগলে দেখতে পাবেন ধর্ষণের সংজ্ঞা কি। কিন্তু আমি একজন মনোবিদ হিসাবে আমি ধর্ষণ সমাজে কেন হয়, কোন মেন্টাল সিচুয়েশন থেকে হয়, সেই মনস্তাত্ত্বিক দিকটা আমি একটু বিশ্লেষণ করি। আপনি দেখবেন ধর্ষণ ব্যাপারটা মানে সবসময় এটা একটা পাওয়ার প্লে, এবং যে ধর্ষক সে সমাজে সবসময় হায়ারার্কি পজিশনে বিলং করে। মানে কি অর্থনৈতিক, কি সামাজিক বা ইকোনমিক্যাল, সব থেকে বড় পেশিগত শক্তির দিক থেকে সে কিন্তু একটা হায়ারার্কি পজিশনে বিলং করে। যদি সে হায়ারার্কি পজিশনে বিলং না করে তাহলে কিন্তু সে ধর্ষক হতে পারবে না। কারণ দেখবেন, ধরুন 5টা মেয়ে যাচ্ছে, অবশ্যই এর আগে একটা কথা বলি, আমাদের দেশে যেটা ধর্ষণ মানেই একটা মাথার যেটা এসে যায় যে শুধু পুরুষরাই ধর্ষক হয় আর ধর্ষিতা হয় মহিলা, একবারে ভুল কথা। আমি একটা রিনাউন্ড হসপিটালে আছি পশ্চিমবঙ্গে, সুপার স্পেশালিটি হসপিটালে আছি, এবং আমার কাছে প্রচুর পেশেন্ট আছে। পেশেন্ট আমরা বলি না, এটি ক্লায়েন্ট বলি, হ্যাঁ, পেশেন্ট বলাটা উচিত না। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি প্রচুর মেয়ে ধর্ষক, তারাও কিন্তু আমাদের কাছে, ছেলেরা ধর্ষিতা হয়, এই জায়গাটা কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, আমাদের একটু মেন্টালি আমরা একটু চেঞ্জ করতে হবে। এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আমি যেটা বলছিলাম, ধরুন 5টা মেয়ে আছে, একটা খুব শারীরিকভাবে একটা দুর্বল ছেলে 5টা মেয়েকে কি রেপ করতে পারবে? সম্ভব কোনোদিন কোথাও পাবেন না গৃহকর্তা তাকে রেপ করেছে তার বাড়ির কাজের লোক, হয় না। বাড়ির কাজের লোকটাকে গৃহকর্তা রেপ করেছে, কারণ গৃহকর্তা একটা হায়ারার্কি পজিশনে, রাইট? ঠিক আছে। আবার গৃহকর্ত্রী বাড়ির কাজের লোককে রেপ করেছে, বা গৃহকর্ত্রী, আমি খুব এভাবে বলছি, গৃহকর্ত্রী বাড়ির কাজের লোককে রেপ করেছে, কারণ সে একটা ওই কাজের লোকের দিকে হায়ারার্কি পজিশন। হায়ারার্কি আইদার, যেটা বলছিলাম, ইকোনমিক্যাল, সোশ্যাল অর ফিজিক্যাল, এইখানে হায়ারার্কি থাকবে। এরপর আমি আরেকটা দিক দেখবো, যেটা হচ্ছে শিশুদের উপর যে যৌন নির্যাতন। এবং এই জায়গাটা যদি আপনারা দেখেন, ভারতবর্ষে এর উপর প্রচুর স্টাডি হয়েছে, বিভিন্ন রকম প্রচুর চাইল্ড অ্যাবিউজ। পরবর্তীকালে তো চাইল্ড
অ্যাবিউজের উপর প্রচুর আইন হয়েছে, কিন্তু প্রচুর চাইল্ড অ্যাবিউজ হয় এবং সব থেকে দেখলে অবাক হয়ে যাবে এই চাইল্ডটা কিন্তু সব থেকে বেশি অ্যাবিউজ হয় তার কাছের লোক, যে যাকে সে সব থেকে বেশি ট্রাস্ট করে, তার নিজের পুত্রতো ভাই, মামাতো ভাই, মানে পরিজন এবং রিলেটিভসদের থেকে। ঠিক, সে কিন্তু হচ্ছে আর আরেকটা কি হয়, আরেকটা দিক আমরা খুব দেখি, মানে প্রতিনিয়ত ঘটে চলেছে, সেটা হচ্ছে ম্যারাইটাল রেপ। আমাদের দেশে ম্যারাইটাল রেপ, শুধু আমাদের দেশ কেন বলবো, আর অন্যান্য অনেক দেশ, এখানে যখনই বিয়ে হয়ে গেল, বিয়ের পর তার স্ত্রীকে মনে করে এটা আমার সম্পদ, এটাকে আমি আমি এর সঙ্গে যেমন ইচ্ছা ব্যবহার করতে পারি। আর তার উপর যদি সেই ওয়াইফের সাপোর্ট সিস্টেম না থাকে এবং তার যদি তিনি যদি আবার হাউস ওয়াইফ হন এবং তার সাপোর্ট সিস্টেম না থাকে, সেখানে তো মানে মানে একবারে খুব একটা ব্যাপার। এরকমও প্রচুর আমি ক্লায়েন্ট দেখি, প্রচুর পেশেন্ট আসে, বিকেলবেলা তার ওয়াইফকে মেরেছে, মানে সারাদিন চাকরি করে এসে বা কাজ করে এসে বিকেলবেলা তার ওয়াইফকে মেরেছে, রাত্রির বেলা সেই ওয়াইফের সঙ্গে সেক্স করছে ওয়াইফের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে, কোনো কনসেন্ট ছাড়া। এটা মানে প্রতিদিনের ঘটনা। আপনার চারপাশে তাকিয়ে দেখলে একটু চোখ খেলা লাগিয়ে এগুলো দেখতে পাবেন। তো এই জায়গাগুলো হচ্ছে আমাদের সমাজের একটা ছোট জায়গা। এখন এই ছোট জায়গাগুলো মানে এটা একটা পার্ট। এবার সেকেন্ড পার্টে আমি বলবো, একটা রেপিস্ট, হ্যাঁ, যে রেপ করে তার মেন্টাল হেলথ স্ট্যাটাস কি থাকে, কিভাবে, কেন সে, মানে আমি সময়টা যেহেতু খুব কম, খুব ছোট করে আমার বলতে হচ্ছে, মেন্টাল হেলথ স্ট্যাটাসটা তার কি থাকে। এক হচ্ছে সাধারণত দেখবেন যে সমস্ত রেপিস্টরা আসে তাদের মানসিক স্থিতির একটা প্রবলেম থাকে। আমরা দেখেছি মানসিক স্থিতির খুব প্রবলেম থাকে, মানে খুব ফ্রিকেল মাইন্ড হয়, হ্যাঁ, মানসিক স্থিতি থাকে না, বা কোনো ব্রোকেন ফ্যামিলি হতে পারে, বা খুব কনজারভেটিভ ফ্যামিলিও হতে পারে, কিন্তু তার মধ্যে যদি কন্ডাক্ট ডিসঅর্ডার থাকে, কোনো কন্ডাক্ট ডিসঅর্ডার যে যাদের মধ্যে থাকে, দেখবেন সেই বাচ্চাকে খুব প্রোটেক্টের মধ্যে বড় হলো, কিন্তু যখনই স্বাধীনতা পেল, হ্যাঁ, তার মধ্যে কিন্তু এই মানে বাস্তবিক জিনিসগুলো বেরিয়ে আসতে। বেশ 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 আমি প্রথম আর দুটো জিনিস বলে দিই। আর একটা জিনিস যেটা হচ্ছে একে ইনস্টিগেট করে, সেটা হচ্ছে অ্যাডিকশন, মানে আমি অ্যালকোহলিজম, যদিও মানে এতে মেডিকেল সায়েন্সে অ্যালকোহল অ্যাডিক্ট হলে তার কিন্তু সে তার ইচ্ছাটা বেড়ে যায়, কিন্তু পারফরমেন্স সেক্সুয়াল পারফরমেন্স। আরেকটা রেপ হয় দেখবেন, যেটা হচ্ছে কোনো পুরনো শত্রুতা রেপ। এই চারটে মূলত হয়। বেশ, তাহলে একদম স্পেসিফিক জায়গায় মৌনব্রত চট্টোপাধ্যায় তিনি কিন্তু আলোকপাত করবার চেষ্টা করলেন প্রথম রাউন্ড, মানে প্রথম পর্বের যে আলোচনা, যে কিভাবে হচ্ছে এবং কারা ধর্ষকের ভূমিকা করছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখবো, এনসিআরবির রিপোর্ট অনুযায়ী ধর্ষকরা সাধারণত ভাবে 47, একদম মৌনব্রত চট্টোপাধ্যায় যে জায়গাটা স্পেসিফিক পয়েন্ট করছেন, 47 to 51% তারা কিন্তু নিজস্ব পরিমণ্ডল থেকে আসা ব্যক্তিত্বরা, সেটা রিলেটিভ হতে পারে, বন্ধু বান্ধবরা হতে পারে। আমি এই আলোচনায় আসবো ডেফিনেটলি। আমার দ্বিতীয় বক্তা আজকে যিনি রয়েছেন, গৌতম চক্রবর্তী, নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা। গৌতম বাবুর আমি পর্যবেক্ষণ শুনবো আজকের এই স্পেসিফিক বিষয়। আপনার সময় শুরু। ধন্যবাদ সকলকে। আমি মূল কথাগুলো বলার আগে দুটো কবিতা থেকে কিছু লাইন বলি। সনাতন বেদি ফুটে আছে দুর্গারা গাছে মালা, আবছা আলোয় ঝাপসা শহরে দু চোখে দারুণ চালা, হাতের আন্দোলনে পড়ে যায় সোচ, সুতোগুলো যায় ছিঁড়ে, কত গোপন কান্না সংসার পাতা প্রতি দুর্গা। ঠিক এগুলো, এই কান্না বিভিন্ন রূপে আমরা দেখছি, যেটা আজকে আলোচনার বিষয়, যে ধর্ষণ কিভাবে সমাজে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। এর উত্তরে কবি তারাপদ রায়ের কবিতা থেকে দুটো লাইন বলব। যেন যা হয়েছে সব ঠিক, সবই ঠিকঠাক হচ্ছে, তুমি জানো কিছুই ঠিকঠাক হচ্ছে, খেলাধুলায় চলে যাচ্ছে আমাদের সব। আমরা সবটা বুঝতে পারছি, কিন্তু কোথাও আমরা অপেক্ষা করছি ওই বিড়ালি বলার ঘুঁটিটাকে ভাবব। আমাদের যে দল দমদম মেঘনা নাট্য গোষ্ঠী, সেখানে যে দুটো নাটক কথা বলবো, এটি হচ্ছে আমি হোসেন, লেখক
মনু মুখোপাধ্যায়ের অমলার থেকে লেখা, অমলার থেকে অনুপ্রাণিত আমি ঘোষ। আমি ঘোষটা একটি জায়গায় সংলাপ আছে যে প্রতিবার তার নিজের ঘর থেকে শুরু করতে হবে। একদম। কেন? আর নিজের কাছে সৎ হওয়াটা খুব প্রয়োজন। এখানেও কেন, দুটোই পাশেই ডক্টর চট্টোপাধ্যায় আছেন। এই বিষয়ে আমি বেশ কিছু বলার চেষ্টা দেখাবো, বলবো কোথাও একটা সাইকোলজিক্যাল একটা বিষয় চলে আসছে। আমরা ঘরের মধ্যে যেটা হলো যে ফ্যামিলি, যে শুধু ধর্ষণ, পরিবার আত্মীয় থেকে, আমি গতকাল আমি সত্যি দিতে চাই না, আনন্দবাজার পত্রিকায় পড়লাম যে বাবা তার থেকে 13 বছর, সত্যি দিতে জানি না কিন্তু ঘটনাটা পড়লাম, শিওর হলো, কারণ আমিও সন্তানের বাবা, আমার 12 বছর একটু নিয়ে গেছি। কোথাও আজকে এখানে বসে আছি বলে না, বলতে লজ্জা লাগে, কষ্ট হয় যে পুরুষ হয়ে জন্মানোটা কোথাও কি একটা আমাদের অপরাধ হয়ে দাঁড়াচ্ছে। কারণ বাকি যারা করছে কোন সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থেকে করছে, কোন অসুখ বা অসুস্থতা থেকে করছে, কোথায় তাদের তাদের যখন শৈশব ছিল, কোথায় তাদের ঠিক মতো সেই শিক্ষাটা, সেই দারণটা, সেই চাপনটা তাদেরকে দেওয়া হয়নি। আর নিজের কাছে সৎ প্রয়োজনটা এখানে আমার মনে হয় যেটা ভুল, সেটা একটু আগেই আমি শুনেছিলাম যে আমাদের একটা আলোচনা করছিল, শুনেছিলাম যে প্রতিবাদটা কেউ না করলে অন্তত একজন করবো। আমি নিজে একটা ঘটনা, আমি তখন কর্পোরেট সেক্টরে জব করি এবং ফিরছি মেট্রোতে, দমদম থেকে ফিরছি বাড়ি থেকে। সেখানে একজন বয়স্ক মহিলা এবং পাশে কিছু ছেলে, আমি তাদের ধর্ম নিয়ে কিছু বলছিলাম, তারা রয়েছে, ওদের আছে স্ট্যান্ডার্ড নট আউট অফ মার্ক, সেই ক্লাস বিলং করে না। তারা তাদের মধ্যে একজন যথেষ্ট বন্ধু অবস্থায় রয়েছে এবং ভদ্রমহিলা অসুস্থ করছেন, তখনই তার বয়স অ্যারাউন্ড 60 হবে। কেউ কিছু বলছে না, ট্রেনটা খুব ভিড় ছিল এরকম না, মানে পাবনাটা, তথাপি সবাই চুপচাপ। আমি যখন বলাতে তখন তাদের টার্গেট পয়েন্ট আমি দিলাম এবং নামার সময় তারা বেঁধে আছে নামলো এবং তারা রীতিমতো যেভাবে হয় আর কি, যে দেখে দেবো এরকম ব্যাপারটা। তো আমি নিজের পরিচয় জায়গা করলাম, নিশ্চয়ই চলে দেখা হবে। ঠিক পরবর্তী যেটা ঘটলো সেটা হচ্ছে এর থেকেও ভয়াবহ বিষয় হচ্ছে, লজ্জাজনক। সেটা হচ্ছে সর্বজন বেশ সম্বন্ধ একজন ভদ্রকারী ছিলেন, উনি বললেন সমাজটা কোন দিকে যাচ্ছে। আমি ওনার প্রশ্নগুলো আপনি ছিলেন মানে উনি তাদের সামনে দাঁড়িয়েছে, বুঝতে পারেন আসলে কোথাও মনে হয় এটা কাম্য নয়। আমরা প্রত্যেকে নিজের গায়ে আঁচড়ের দাগটা ওই জ্বালাটা অনুভব করার সময়টা একেবারে এইটা হচ্ছে মেন ব্যাপার। তো সার্বিকভাবে ছড়িয়ে যাচ্ছে, বিভিন্ন ভাবে ছড়িয়ে যাচ্ছে এবং ডক্টর চট্টোপাধ্যায় যেটা বললেন যে ছেলেরাও ধর্ষিত হয়, পুরো বিষয়টার মধ্যে কোথাও মনে হয়, আমি একটি ফিল্মের কথা বলবো, ছবিটার নাম হচ্ছে ভীতু, ঋতিক ছিল, সেখানে দেখা যাচ্ছে ও মহিলাদের অন্তর্বাস সংগ্রহ করার একটা ট্রাঙ্কের মধ্যে। আমি এর সাথে আরেকটা জিনিস রিলেট করবো, সেটা হচ্ছে বহুদিন আগে একটি পত্রিকা পড়েছিলাম, একটি ছেলে বলছে যে সে ঠিক মতো মেয়েদের সঙ্গে মিশতে পারে এবং তাকে প্রশ্ন করা হচ্ছে, প্রয়োজন মহিলা মন্দির জিজ্ঞেস করছেন যে তোমার মেয়ে বন্ধু কোথাও কতজন নেই, বা কোথাও হয়তো বাড়িতে কলেজ মেয়েদের সঙ্গে মিশবে, এটা হতে পারে। মানে অতিরিক্ত একটা রক্ষণশীল মনোভাব নিতে গিয়ে তারা মিশতে দেয়, এই না মিশার জায়গায় বেশ একদম স্পেসিফিক গৌতম বাবু যেটা বললেন এবং তার নিজের তিক্ত অভিজ্ঞতার কথা আজকে শেয়ার করলেন যে প্রতিবাদের জায়গায় দাঁড়িয়ে রাস্তাঘাটেও সেই একলা চলো নীতি নিতে হচ্ছে। আমি একটা খুব দারুণ পয়েন্ট কিন্তু গৌতম বাবু বলেছেন, কোন সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থেকে এই ধরনের ধর্ষকরা কাজ করে চলেছে। আমি মৌন বাবুর কাছে আসবো, কিন্তু তার আগে আমি সরাসরি আসবো রঞ্জিনী দত্তর কাছে। রঞ্জিনী, আপনি এই শহরে দীর্ঘদিনের বাসিন্দা, দীর্ঘদিন আপনার কর্মজগতের সাথে আপনার ওঠা পড়া যাতায়াত, আপনার কাছে ধর্ষণের পর্যবেক্ষণ। কথা বলবো ধর্ষণের সংখ্যাটাই ভীষণ গোলমেলে। আমরা যখন ছাত্রাবস্থায় ফরেনসিক মেডিসিনের ধর্ষণ করেছিলাম, যেটা সংজ্ঞা পেনিট্রেশন, আমার থেকে ডক্টর চাকরিরা ব্যাখ্যা করবেন, আহুজাতে গিয়ে কিন্তু সংজ্ঞাটা পাল্টে যাচ্ছে। সেখানে কিন্তু পেনিট্রেশন মানে একটা রেট কিন্তু অনেকভাবে হতে পারে। ইউ ক্যান বি মেন্টালি রেট, ইউ ক্যান নিড নট বি যে আপনি শুধু শারীরিক ভাবে রেট হচ্ছে, এবং সেই মানসিক রেটটা যে কতটা কষ্টের
এবং শুধু যে উনি যে বললেন না, একটা পজিটিভ পাওয়ার অফ পজিশন, সেখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি রিচটা আসে, এবং সেটা কিন্তু যে কোনো জায়গায়। আর আরেকটা কথা আমরা বারবার, আমার যেটা মনে হয় একজন মহিলা হিসেবে, আমি অনেক জায়গায় দেখেছি, কিছুক্ষণ আগে শুনছিলাম যে অফিস এনভায়রনমেন্ট পশ সৃষ্টি হচ্ছে, অনেক জায়গাতেই পশের হেড একজন মহিলা, বা বাড়িতেও একজন বাড়ির কর্ত্রী তিনি ঠিক করছেন। অসুবিধাটা কোথায় হয়ে যায় জানেন? উনি যে আপনি এখন যে কথাটা বলছিলেন যে সাইকোলজিক্যালি বাড়তে গিয়ে কোন সময়, ফ্রয়েডিয়ান প্রিন্সিপালে বলে যে যদি তার ইনার ফেজের পর থেকে গিয়ে ফ্যালিক ফেজটা যদি ঠিক করে না যায়, যদি পিয়ার গ্রুপের ভিতরে না যেতে পারে, তাহলে তার ভিতরে শুধু রিপেস্ট বিভিন্ন ধরনের নেফেরিয়াস অ্যাক্টিভিটিস জন্মাবে, যেটা অফকোর্স ডক্টর চাট্টোপাধ্যায় বলতে পারবেন, আই গেস আই এম রাইট। যদি ওই এনএলসি থেকে ডেভেলপমেন্টটা আটকে যায়, পিয়ার গ্রুপ তো পেল। এবং এই ধরনের বিশেষ করে এটা দেখা যায় ছেলেদের মধ্যে একটা অদ্ভুত নার্সিসিজম তৈরি হয়, সেই নার্সিসিজমের প্রজেকশনে কিন্তু ইট বিকামস রেপ। বিশেষ করে যেটা আমরা বললাম না, ম্যারিটাল রেপের কথা আপনি জাস্ট বললেন, ইজ ম্যারিটাল রেপ অনলি জাস্ট কনজুগাল রিলেশনশিপ না, কিন্তু মানে যেন তেন প্রকারের আমার সামনে আমার থেকে যে উইকার পজিশনে আছে, এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যায় স্ত্রী পুরুষের মধ্যে যাব না, বাট বিশেষত এখন অব্দি আমাদের সমাজে মেয়েরাই এটা ফেস করে এসেছে, হয়তো আমার ভীষণ পরিচিত কেউ এটা ফেস করেছে, যে একই জায়গায় স্বামী স্ত্রী দুজনেই ডাক্তার, দুজনেই সরকারি জায়গায় কাজ করেন, কিন্তু ওই তার স্বামীর নেই কোন একটা আলাদা জগৎ, এবং সে যেন তেন প্রকারের তার স্ত্রীকে, মানে যেটাকে বলে প্রজেকশন, সেই প্রজেকশনটা দিয়ে তার বিভিন্ন জিনিসটাকে তার স্ত্রীর উপরে প্রজেক্ট করে তাকে টর্চার করা, ডোমেস্টিক ভায়োলেন্স ক্রিয়েট করা। আর একটা কথা আমি শুনছিলাম যে প্রশাসন নাকি কাজ করে না, এটা কিন্তু ঠিক নয়, কারণ আমার এটা নিজের অভিজ্ঞতা বলছি। আমি রাত্রির 10:30 সময় হসপিটাল থেকে ফিরছি, এই বাঘাযতীনের মোড়ে উবার ড্রাইভার আমার সঙ্গে মিসবিহেভ করেছে, আমি 100 ডায়াল করেছি, এবং উইদিন 30 সেকেন্ডস পুলিশ হ্যাজ টার্নড আপ। ইন দ্য সেম ওয়ে আমার পরিচিত একজন, তার বাড়িতে তার স্বামী তার সঙ্গে মানে ওপেন তাকে মারধর করেছে, তিনি নিমালিপুর থানায় ফোন করেছেন, নিমালিপুর থানা তাকে যখন ফোন ব্যাক করেছেন, তার স্বামী যার কাছ থেকে তিনি সব থেকে বেশি নিরাপত্তা পাওয়ার কল্পনা করেন, সেই জায়গায় কিন্তু তার স্বামী এমন কিছু নিমালিপুর থানায় বলেছে যে নিমালিপুর থানা টার্ন আপ করেনি, এবং সে ভদ্রমহিলাকে তার পরের দিন ভোর 5টার সময় তার বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়। তাহলে আমাকে বলুন, সেফটিটা কোথায়, এনভায়রনমেন্টের প্রবলেমটা কোথায়? আউটসাইড এনভায়রনমেন্ট নাকি স্টার্টস উইথ ইওর একদম ক্লোজেস্ট এনভায়রনমেন্ট? একদম। আমার হসপিটালে, আমি এটা বলছি আমার নিজের সঙ্গে হয়েছে, when I was subject to a kind of a molestation, যিনি আমাদের পশের তখন হেড ছিলেন, সেই ভদ্রমহিলা আমাকে বলেন, মেবি ইউ আর অ্যাকোমোডেটেড। আমার পাশে কিন্তু এসে দাঁড়ান আমাদের হসপিটালের একজন পুরুষ, তিনি হসপিটালের কর্ম মানে একদম মানে ডক্টর কেপি চৌধুরী, সেই মেডিকেল হি স্টুড বাই মি। আর অদ্ভুতভাবে যে ভদ্রমহিলা আমাকে বলেছিলেন অ্যাকোমোডেটেড, তিনি কিছুদিন আগেই 3,500 কোটি তছরূপে দিদির কাছে চলে যান। আর আরো দুঃখের হচ্ছে, আমার নিজের ঘরে আমার স্বামী আমাকে বলে, যখন আই সেড আই ওয়ান্ট টু রিপোর্ট দিস, না না তুমি এটা যদি করো আমার ফ্যামিলি থেকে করে মুখ দেখো, তাহলে বুঝতে পারেন আমি কোথায় যাবো, কার কাছে দাঁড়াবো। আর আরেকটা কথা, সেক্স এডুকেশনের কথা বলছিল, সেখানে কথা বলা হলো আলাদা করে ছেলেদের আর আলাদা করে মেয়েদের শেখানো। বলতে পারেন মানে যখন আর সেক্সুয়াল এনকাউন্টার উইল হ্যাপেন, সেটা কি এটা মেয়ে আলাদা নাকি ছেলে আলাদা করবে? না তো। তাহলে যদি এডুকেশনটাই তারা একসঙ্গে নিতে সক্ষম না থাকে, কালকে গিয়ে তো ইট ইজ লাইক একদম। মৌলানা আজাদের একটা 3rd ইয়ারের স্টুডেন্টসের জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইউ নো অ্যাবাউট মেনস্ট্রুয়েশন, তারা বলেছে ও ইউ প্লিজ টক টু আমাদের ক্লাসের ফিমেল স্টুডেন্টস। একটা মেডিকেল কলেজ, মৌলানা আজাদ মেডিকেল কলেজের মতন একটা স্টুডেন্টের মানে মেডিকেল স্টুডেন্ট ছেলে যদি কথা বলে, তাহলে পাড়ার বলটু যে বলবে না তার কি গ্যারান্টি আছে? একদম একদম স্পেসিফিক জায়গাটা রুঞ্জিনী বললেন। এবার আমরা যারা সংবাদ মাধ্যমে কাজ করছি তাদেরও তো একটা দায়িত্ব বর্তায়, তাই তো? আমি একদম তার দীর্ঘদিনের সাংবাদিকতার চোখ দিয়ে আমি জানতে চাইবো, জয়ন্তবাবু আপনি তো দীর্ঘদিন খবরের জগতে আছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং বর্তমানে ডিজিটাল মিডিয়া, বিভিন্ন সময় বিভিন্ন খবর আপনাকে ফেস করতে হয়েছে। আপনার কাছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখো রাহুল, প্রথমেই আমরা আলোচনা সবাই মিলে করেছি, কিন্তু একটা জিনিস বলা হয়নি যে রেপ কথাটা এসছে। রেপ কিন্তু আজকের দিনের ব্যাপার নয়, লাতিন শব্দ র্যাপটস থেকে লেপ কথাটা এসছে, এবং তারপর রোমান সাম্রাজ্য যখন এলো, রোমান সাম্রাজ্য সেটা হয়ে গেল
র্যাপটস, অর্থাৎ দেখা যাচ্ছে রেপটা কিন্তু দীর্ঘদিনের পুরনো ব্যাপার, পুরনো একটা ব্যাধি। এখন ভারতীয় ন্যায় সংহিতা রেপের ব্যাপারে একটা তারা অনুচ্ছেদ লিখেছে, সেই অনুচ্ছেদ তারা কি বলেছে, তারা বলেছে rape is a form of sexual assault involving sexual penetration under the context of the under the concept of the other person is illegal and a serious crime in any of jurisdiction. অর্থাৎ আইনের ক্ষেত্রে রেপ সেটা কি বলা হবে, যে রেপ যেখানে অনিচ্ছুক এবং ইচ্ছুক এই বিষয়টি আসে। প্রশ্ন হচ্ছে অনেক ক্ষেত্রে ইচ্ছুকরা অনেক সময় অনিচ্ছুকের দলে চলে যায়, অনিচ্ছুকরা অনিচ্ছুকের দলে চলে আসে। আমার প্রশ্ন হচ্ছে আমাদের এখানকার আলোচনাতে আমরা অনেকগুলো বিষয়ে রেপ সম্পর্কে শুনলাম, কিন্তু রেপ হলে কি করা হচ্ছিল আমরা সেটা কেউ বললাম না। চায়না যদি রেপিস্টদের গুলি করে দিতে পারে ঘাড়ে এবং স্পাইনাল কর্ডে, উত্তর কোরিয়া যদি মৃত্যুদণ্ড দিতে পারে, ইরান যদি মৃত্যুদণ্ড দিতে পারে, আমরা পারি না কেন? আফগানিস্তান 5 দিনের মধ্যে স্পিডি ট্রায়াল করে রেপিস্টদের সাজা দিচ্ছে, আমরা কিন্তু পারছি না। আমরা পারছি না এই কারণে, কারণ আমাদের আইনের নিকটটা এত বেশি বলে যে আমাদের পক্ষে সম্ভব নয়। ভারতীয় ন্যায় সংহিতার 65 নম্বর ধারায় সিদ্ধান্ত থাকে ভালো একটা বলা আছে যে সেক্ষেত্রে রেপকে, যে 16 বছরের কম বয়স্ক মেয়েদের ক্ষেত্রে যদি কোনো রেপ হয় তাহলে সেই রেপের ক্ষেত্রে হিউম্যান ক্রাইম বলে গণ্য হবে। তার প্রশ্ন হচ্ছে যে 16 বছরের উপরে মেয়েরা কি রেপ করছে না? রেপ তো হচ্ছে। সুতরাং এই রেপ বিষয়টি কিন্তু একটা দীর্ঘকালীন বিষয়, এবং আমরা যখন খবরের কাগজে কাজ করি, খবরের কাগজে একটা সময় ছিল আমরা বলতাম বলাৎকার, পরবর্তী পর্বে এর পাশবিক অত্যাচার, পরবর্তী পর্বে কথাটা ধর্ষণ, সরাসরি ধর্ষণ কথাটা এলো। এই যে ধর্ষণ কথাটা এলো এবং ধর্ষণ যে ব্যাপারটা এলো, বিভিন্ন দেশে তারা মৃত্যুদণ্ড দিচ্ছে। বাহরিনে আমরা জানা আছে, বাহরিনে এক ভদ্রলোক বলেছিলেন খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে বলা হয় আজ একজন রেপিস্টকে ফাঁসিতে ঝোলানো হবে, তোমরা দলে দলে যোগদান করো। এই যে রেপিস্টের ফাঁসি এবং স্পিডি ট্রায়াল, এটা কিন্তু দরকার হচ্ছে। আমার মনে হয় ভারতবর্ষে যদি কোনো রেপ হয় এবং সেই রেপ যদি প্রমাণিত হয় যে রেপ করার চেষ্টা হয়েছে, প্রমাণ করতে হবে, তাহলে কিন্তু তাকে ফাঁসি দেওয়া উচিত বা মৃত্যুদণ্ড দেওয়া উচিত। মনে রাখতে হবে ভারত কিন্তু জেনিভা চুক্তি বা জেনিভা কনভেনশনে ভারত মৃত্যুদণ্ডের পক্ষে রায় দিয়েছে। ভারতের মৃত্যুদণ্ড কোনো অন্যায় ব্যাপার নয়। বেশ, সুতরাং আমার মনে হয় যে রেপ যারা করবেন বা রেপ যারা হবেন বা রেপ যারা হচ্ছেন বা শিকার হচ্ছেন, তারা তো খোলসভাবে বললেন না। মুশকিল হচ্ছে ভারতবর্ষে রেপের ক্ষেত্রে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর হিসেব অনুযায়ী সব থেকে বেশি রেপ হয় রাজস্থান শহরে। একদম। তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে যে শহরটি আছে, যে রাজ্যটি আছে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ, এবং সব থেকে কম রেপ হয় নাগাল্যান্ড, তামিলনাড়ু এবং বিহারে। তাহলে শিক্ষার সঙ্গে যে রেপের একটা যোগাযোগ আছে এরকম কোনো কথা নয়। যে শিক্ষিত মানুষরা রেপ করেন বা অশিক্ষিত মানুষরা রেপ করেন এই কথাটা সত্যি নয়। তা যদি হতো তাহলে বিহারের শিক্ষার আলো সেভাবে পৌঁছায়নি, কিন্তু বিহারের রেপের সংখ্যা সব থেকে কম, নাগাল্যান্ডে সব থেকে কম, তারপরেই হচ্ছে তামিলনাড়ু, তারপরে হচ্ছে বিহার। পশ্চিমবঙ্গের স্থানটা কোথায়? পশ্চিমবঙ্গে একটু আগে মোরব্বর বাবু একটা কথা বলেছেন যে আমার কাছে পাওয়ার থাকলে, অর্থ পরিণ থাকলে আমি রেপ করতে পারবো। আর্জি করে যে ছেলেটি রেপ করার অভিযোগে অভিযুক্ত হয়েছে, সে কি অর্থ পরিণে বলিয়ান ছিল? সে তো বলিয়ান ছিল না। আসলে রেপিস্ট যে হবে আমার ধারণা তার ইনহেরেন্ট তার একটা ব্যাপার থাকে, মেয়েদের দিকে সে নানান ভাবে উল্লসিত হয়। একটা কথা মনে বলেছেন, আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত। পুনেতে মেয়েরা রেপ করেছিল ছেলেদের, পুনের কলেজে র্যাগিং করতে গিয়ে, এবং সেটি কিন্তু রিপোর্টেড হয়েছিল। মেয়েরা, ছেলেরা শুধুমাত্র মেয়ের রেপ করে এবং মেয়েরা ছেলেদের রেপ করে না, এই কথাটা বলেছেন, সঠিক তথ্য বলেছেন। আমি একটা কথাই বলবো, রেপের ক্ষেত্রে স্পিডি ট্রায়াল এবং রেপের ক্ষেত্রে অবশ্যই মৃত্যুদণ্ড। তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু রেপের সংখ্যা খানিকটা কমতে পারে। রেপ ক্যান্সার হবে না, ক্যান্সার প্রতিরোধের আমাদের যে ব্যবস্থা করা দরকার সেটা করতে হবে। বেশ, চক্রবর্তী খুব স্পেসিফিক ভাবে বললেন যে রেপ ক্যান্সার হবে না এবং ক্যান্সার প্রতিরোধের জন্য আমাদের অ্যান্সার বার করতে হবে, এবং সেই অ্যান্সার বার করার তাগিদ নিয়ে আজকের আমাদের এই বিশেষ আমরা আলোচনা করছি। আমি বনুদার কাছে আসবো। বনুদা, কোন সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থেকে একজন ব্যক্তি সে রেপের মতো বা ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ করছে,
ছোট্ট করে। অ্যাকচুয়ালি এইটা একটা মানে এটা যদি বিশ্লেষণ করা যায়, মানে একটা বাচ্চাকে মানে আমাদের সোসাইটি মানে অ্যাকচুয়ালি আমাদের ক্যান্সারটা বুঝতে হবে আমাদের সোসাইটি কোন জায়গায় ঢুকেছে। আমরা যদি সেই জায়গাটাকে ঠিক না করতে পারি, একটা কথা আছে না, আইন করে সবকিছু হয় না। You can bring the horses to the river side, but you cannot make it. তো আমাকে আগে তৈরি করতে হবে আমার ঘরের যে বাচ্চাটা, হ্যাঁ, তাকে একটু উদার মনস্ক করতে হবে। আমাদের চিন্তা ভাবনা দেখুন, আমরা অনেক কিছুতে এগিয়ে গেছি, আমরা আজকে স্মার্টফোন ব্যবহার করছি, আমরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে গেছি, কিন্তু আমাদের মনটাকে আজ থেকে 200 বছর আগের জায়গায় ফেলে রেখেছি। আমরা কিন্তু আমাদের ওই মননের উন্নতিটা করতে পারি। এখনো দেখবেন প্রত্যেক অনেক বাড়িতে আছে বৌমাকে ঘুমটা দিতে হবে, এই যে জিনিসগুলো চাপিয়ে দেওয়া, যেগুলো দেখবেন মানে আমি এই হয়েছি, তাহলে এই নয় যে একজন যে একটি বাচ্চা অত্যাচারিত হয়েছে সে বড় হয়ে অত্যাচার করবে, এটা কিন্তু ঠিক নয়। এটা কিন্তু একবারে একটা মিথ এটা ব্যাপারটা, কারণ যে ছেলেটা কলেজে র্যাঙ্ক হয়েছে সে পরবর্তীকালে র্যাঙ্কিং, এটা একদম একবারে ভুল কথা। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে ছোটবেলা থেকে একটা বাচ্চা যখন বড় হবে তাকে একটু খোলা মনে বড় হতে দিন, ঠিক আছে, একটু খোলা মনে বড় হতে দিন। স্কুলে আমাদের যে সাবজেক্টের মধ্যে যেটা সেক্স এডুকেশনের কথা বললো, সেক্স এডুকেশনকে আমি সবসময় বলি এডুকেশন পয়েন্ট অফ ভিউ থেকে বলি, নট সেক্স পয়েন্ট অফ ভিউ। সেক্স পয়েন্ট অফ ভিউ থেকে দেখবেন না, প্রত্যেকটা পেরেন্টসকে আমরা বলি এডুকেশন পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তাহলে খুব যথার্থ, খুব যথার্থ। কেন এটা হবে না? আচ্ছা বলুন তো, আমি নিজে পড়ে এসেছি, আমরা সবাই পড়ে এসেছি বাবরের রাজত্বকাল বা অন্যান্য আরো কিছু পড়ে এসেছি, যেটা পরবর্তীকালে সত্যিকার আমার জীবনে আজকে একটা কাজে দেয় না, বাবরের রাজত্বকালে কি হয়েছিল, কিন্তু আমাকে মুখস্থ করতে হয়েছে। আচ্ছা আমি যদি পড়ে আসতাম যে কেন ছেলেদের ফলস হয়, বা একটা মেয়ের যে মেন্স হয় সেটা কোন বয়স থেকে হয়, কি হাইজিন মেনটেন করা উচিত, একটা মেয়ে হাউ টু অ্যাভয়েড দ্য প্রেগন্যান্সি, সেই মেয়েটাকে যদি সেই শিক্ষাটা দেওয়া হয়, বা সে যখন প্রেগনেন্ট হবে পরবর্তীকালে সে কি কি জিনিস মেনটেন করে চলবে, কি করে তার বাচ্চাটা তাহলে যখন তার গর্ভে থাকবে আরো খুব ভালোভাবে তার ব্রেনটা ডেভেলপ করবে, বা বাচ্চাটা হওয়ার পর থেকে কি কি করা উচিত, এই শিক্ষাগুলো কিন্তু আমাদের দেওয়া হয়। ঠিক আছে, তাই আমার কথা হচ্ছে এডুকেশন পয়েন্ট অফ ভিউ থেকে দেখুন না, মানে সেক্স পয়েন্ট অফ ভিউ থেকে না দেখে বেশ এডুকেশন পয়েন্ট অফ ভিউ থেকে দেখাটাই খুব যুক্তিসঙ্গত। আমি গৌতম বাবুর কাছে আসবো, তার আগে একটু জয়ন্ত বাবুর কাছে একটা ছোট্ট করে আমি বিষয় জানতে চাইবো। সংবাদ জগতের দায়িত্ব, এটা কিন্তু বারবার প্রশ্ন চলে আসে, এবং এর পাশাপাশি রাজ্য সরকারের আরো কতটা দায়িত্বশীল হওয়া উচিত? দেখো এই ব্যাপারটা প্রশ্ন যদি চলে আসে, আমার প্রশ্ন হচ্ছে যে রেপ যখন হচ্ছে, যেটা মনোবোধ বহুলের মানসিকতা, আগেকার দিনে শিশুরা মা বলতো, এখন বলে মা। মেয়েদের যতদিন না পর্যন্ত মা বলা থেকে আমরা বিরত হতে পারবো, আমরা খুব খারাপ ভাবে বলছি কথাটা, আমরা বলতে মাটা কিরম যাচ্ছে দেখেছি, লাগছে মাটাকে, ওই আমরা তো একবার বলি না মাটা কিরম যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই মানসিকতা তৈরি করার জন্য আমাদের যেতে হবে আরেকটু আগে। 2012 সালে নির্ভয়া কাণ্ড হয়েছিল দিল্লিতে, তুমি জানো। একদম। নির্ভয়া কাণ্ডের উপর একটা ভার্মা কমিশন হয়েছিল, সেই ভার্মা কমিশনের কতগুলো সুপারিশ ছিল, সেই সুপারিশগুলো মানা হচ্ছে, তার সত্ত্বেও কিন্তু রেপ হচ্ছে, উন্নয়ন রেপ হয়েছে, মুগ্ধ রেপ হয়েছে, হাতরাসে হয়েছে, আরজিকর হয়েছে, কসবা হয়েছে, রাইট, একদম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সংবাদপত্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সংবাদপত্র আসলে ভূমিকা কিছু নেই, এই জন্য নেই, সংবাদপত্র সেটাকে কি খায়। সকালবেলা যে লোকটা পাঠক সংবাদপত্র পড়ছে, সেটা কিন্তু চায়ের বিস্কুট ডোবাতে ডোবাতে ভাবছে যে মেয়েটা রেপটা, মেয়েটা দেখতে কিরকম ছিল, মারটা ছিল দেখতে কেমন ছিল, সে কিন্তু একবারও ভাবছে এই রেপটা কেন হলো। সে ভাবছে কিরকম দেখতে ছিল মেয়েটা, ভালো দেখতে ছিল, মারটা কিরকম ছিল, মারটা ভালো ছিল। তো এই মানসিকতা যতদিন না দূর হবে ততদিন কিন্তু আমাদের সংবাদপত্রের যে একটা রোল রয়েছে সেই রোলটা কোনো মতেই পালিত হবে না। সংবাদপত্র রোল, আমি একমত যে সংবাদপত্র আরো বেশি দায়িত্বশীল করা উচিত, দায়িত্বশীল হওয়া উচিত, কিন্তু দায়িত্বশীল কাদের জন্য হবে? টার্গেট অডিয়েন্স, সংবাদপত্রের ব্যবসা, এটা তো ভুলে গেলে চলবে না। সংবাদপত্র দান খয়রাত করতে এসছে, বা টেলিভিশন মাধ্যম দান খয়রাত করতে এসছে। আজকে যে ডিজিটাল মিডিয়াতে তুমি আলোচনাটা করছি, আলোচনার উদ্দেশ্যটা কি? আলোচনার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে সমাজের এই ক্যান্সারটাকে বন্ধ করা, রাইট, আরো বেশি মানুষকে সচেতন করা, আরো বেশি সচেতন করা।
একজনকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে অথবা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে সহবাস করাটা কিন্তু রেপের পর্যায়ে পড়ে। ঠিক। এবং দুর্ভাগ্যের বিষয় যে আমরা কিন্তু সেই জিনিসটা ভাবতে পারি না। আমরা মনে করি যে রেপ মানে হচ্ছে যে জোর করে ঠিক অ্যাকচুয়ালি তা নয়। রেপ মানে একটু আগে মনোব্রত বাবু বলছিলেন যে রেপ সমাজে আসে নানান ভাবে, মানসিক অত্যাচার করা রেপ, রঞ্জিনীও বলছিল মানসিক অত্যাচার করা রেপের মধ্যে পড়ে। একদম নিঃসন্দেহে তাই। রেপ জিনিসটা সংবাদপত্রের ভূমিকা একটা আছেই, কিন্তু সংবাদপত্রের ভূমিকা মানে রেসিপেন্ট যারা তাদেরও কিন্তু সচেতন হতে হবে। একদম। তারা যদি সচেতন না হয় তাহলে কিন্তু কোনো কিছুই হবে হবে না। আমি গৌতম বাবুর কাছে আসবো। দীর্ঘদিন নাট্য জগৎ, নাট্য মঞ্চে অভিনয়, নাটক তো সমাজের কথা বলে। আমার আপনার চারপাশে যা যা ঘটছে, নাটক সেই ছবিটা একেবারে উইদাউট রিটেক নাটক সেটাই তুলে ধরে। আপনার অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা কিছুক্ষণ আগে আপনি শেয়ার করছিলেন, নাট্য জগতে এরকম কোনো তিক্ত অভিজ্ঞতা কি? না, নাট্য জগতে অভিজ্ঞতা আমার সেরকম কিছু নাই। কারণ সত্যি তো বলতে যে আমি মনে করি যে যেটা আমার আগের বক্তব্য বলছিলাম যে প্রতিবাদটা কোথাও নিজে থেকে শুরু করতে হবে, এবং থিয়েটার মঞ্চকে সত্যি সত্যি আমি বা আমাদের দল নাট্যটি একদম স্বতন্ত্রভাবে সেইভাবে আপনাদেরকে মানে ব্যবহার করি যে ওই একটি মঞ্চ আছে, একটি জায়গা আছে যেখান থেকে সরাসরি বহু মানুষের পৌঁছতে। আমি কোনো প্রেশার ছাড়া, কোনো প্রেশার থাকতে পারে, আমার যদি কোনো একটা শো হয়, তার আমার গত বছর হয়েছে, আমরা ফেস্টিভ্যালকে প্রেক্ষাগৃহ থেকে একদম অঞ্চলের মধ্যে নিয়ে এসে দলগত যেখানে থাকে অঞ্চলে, সেখানে এক সময় সাংস্কৃতিক একটা বিশাল পরিমাণ হয়েছে। তো সেটা শুরু করেছি একদম উইদাউট এনি পলিটিক্যাল সাপোর্ট ও কালার এনিথিং। দেখা গেছে যে তার ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। এই প্রেশারটা কিসের প্রেশার? লোকাল দাদাদের প্রেশার? এটা লোকাল দাদাদের প্রেশার থাকতে পারে। এটা অদ্ভুত একটা ব্যাপার আছে, যিনি মাথার উপর বসে আছেন, যেটা সুপ্রিমো বলা যায়, তিনি তার ওই একটা কথা আছে আমাদের আলোচনাতে কমপ্লিটে কথা বলতে কথায় কোথাও না ক্ষমতার একটা বহিঃপ্রকাশ হচ্ছে এগুলো করা, যে আমি যে ক্ষমতায় আসি, ক্ষমতায় বসে আছি, আমার কোথাও মনে হয় এইটা যদি নির্লজ্জতা বা নগ্নতা নিজেকে দেখতে পাচ্ছি। রাজাতর কাপড় কোথায়, সেই রঘুরাজের কবিতা যদি ধার নিতেই হয় আমাদের কবিতার সাহিত্যের মধ্যে এক অংশ পায়, তাহলে ক্ষমতার শেষ কথা কিন্তু কোথাও ওঠে, সেটা পরিবারের, সেটা জাতির ক্ষেত্র, সেটা খেলাধুলার জগতে হতে পারে। আমরা প্রচুর এরকম দিয়ে দেখি খেলাধুলার জগতে হচ্ছে। বা আমি একটু আগে বলছি কথা যে এখনো অনেকে জানেন হয়তো যে আমাদের রাজস্থানে এমন প্রত্যন্ত জায়গা আছে যেখানে নববিবাহিত যে বধূ তার প্রথম রাত্রি কাটতে তার শ্বশুরমশাই বা বয়োজ্যেষ্ঠ সেই ফ্যামিলি যেখানে আছে, আপনারা খোঁজ দিয়ে দেখতে পারেন, এখন এই ঘটনা ঘটছে। আগে ছিল সেটা সেই অঞ্চল বা সেই গ্রাম প্রধান বা তাদের সেই ক্ষমতা ছিল। এই যে বিষয়গুলো হচ্ছে একটু কোথাও বলতে হবে, তো বলতে গেলে আমার সেটা হচ্ছে মঞ্চ। আমরা আরেকটা কাজ করি, উদাহরণটা এখানে আনছি প্রশ্ন করি, যে আমরা গত 4 বছর ধরে ভারতবর্ষে একমাত্র যে আমরা ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে কাজ করি, এটা আমি আগে অফিস সচেতনতা আমরা কেন বলছি, কি প্রয়োজন, সুস্থ হলো পরিবার, কেউ সুস্থ হলো, আমি বাড়ি ফিরে গেলাম, আমার সংসার ঠিকঠাক চলছে, শেষ, তা করছি। আমি সচেতনতা আমরা প্রথমে প্রেক্ষাগৃহ দুটো নাটকের মাঝখানে নাটক শুরু করার আগে করছি, সেটাকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে আরো বিভিন্ন অঞ্চল, মফস্বল, গ্রাম, সব জায়গায়। তাদের এইটাও দরকার, যেটা ডক্টর চট্টোপাধ্যায় আপনি বললেন, সবাই বলছেন সচেতনতার প্রয়োজন, সেটা এগিয়ে গিয়ে মানুষকে বলা, শিক্ষা, এডুকেশন, সজাগ করা, সবটাই প্রয়োজন। আমাদের আইনের বহু ভাগ করেছে, এটা আপনি একজন সাংবাদিক, যতটা একজন সাংবাদিক সবাই জানেন, আমরা সবাই সাধারণ মানুষ জানি। আজকে একটা 5 বছরের মানে ক্লাস 5 পড়া বা 6 পড়া সেটা নিয়ে সেও বুঝতে পারছে কোথাও একটা গন্ডগোল হচ্ছে, না হলে প্রশাসনের এত গাফিলতি কেন, কেন প্রধানমন্ত্রী বারবার আমাদের যেটা আমাদের রাজ্যে হচ্ছে বা আমরা এই জাগরণটা কোথাও হচ্ছে, এতদিন কেন হয়, লোকে কোথাও দেওয়ার পিঠ থেকে যাচ্ছে, বলতে চাইছে রেটে। আবার এর মধ্যে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কোথাও মনে হচ্ছে এটাকে পাথর করে কিছু মানুষ না কোথাও লাইমলাইটে আসার চেষ্টা করছে, প্রবলেমটা সব দিক দিয়ে আছে, কিছু মানুষ লাইমলাইটে আসার চেষ্টা করছে। রঞ্জিনী, যে কথা গৌতম বাবু বলছে সত্যি কথা, মানে যে ছবি আমাদের আকসার দেখতে হচ্ছে এবং নিজেদের ঘর থেকেই এই ট্রিটমেন্টটা কোথাও শুরু করতে হবে। আপনি আপনার স্বামীর কথাও বললেন যে কেন তুমি প্রতিবাদ করছো, আপনি একদম সেটা বলতে গিয়ে একদিন তো আপনি দ্বিধাগ্রস্ত হলেন, তো আপনি সরাসরি সেটা বললেন। এই ঘর থেকে শুরু করার মানসিকতা
সত্যি কি আমরা জাগ্রত করতে পারবো? দেখুন, সবার আগে একটা কথা বলি, আমি যদি রাজস্থানের কথা বলছি, হরিয়ানা রেপ কালচার বলে একটা ব্রিড আছে, জিনিসটা দেখলে না শিউরে উঠবে। একটা 8 কি 9 বছরের বাচ্চা ছেলে বলছে उसने लड़कियों की तरह कपड़ा पहना है तो क्यों ना करे। আবার আমাদের দেশে এখানে নেতারা বলছে ওই জামা কাপড় পরেছিল ইত্যাদি। আমরা কিন্তু কেউ জানি না এই জামা কাপড় পরার গল্পটা কিন্তু প্রথম শুরু হয় আমাদের দেশে নয়, 2011-এ অন্টারিওতে there was a march which was known as a slut march শুরু হয়। তখন অন্টারিও পুলিশ, মানে কানাডা, such an advanced country, সবকিছু ওখানে ফ্রি, তারা কিন্তু বলেছিল যে মেয়েরা এই ধরনের ক্লোথ পরছে বলে the rape is happening. So just let's not blame India and its culture. উনি বারবার বললেন যে বাবরের কথা আজকে দিনে এনে লাভ কি, বাবরের হারিম তো আজকে হবে না। ঠিক কথা। মি টু বলে যে ঘটনার যে এটা শুরু হয়েছিল। আবার বলছি, আমি যখন মিটুতে লেখার চেষ্টা করেছিলাম, আমাকে আমার বাড়ি থেকে সব থেকে বেশি প্রতিরোধ করা হয়েছে যে না না, মিটু লিখলে আমার বাড়িতে, আমার সমাজে, আমার স্বামীর প্রতিচ্ছবি, মানে তিনি যে আমার রক্ষক হয়ে উঠতে পারেননি সেটা সেই ছবিটা আর 500 মানুষের কাছে চলে আশপাশে। আমার শাশুড়ি তো উনি যে কথাটা বললেন যে সবার আগে গ্রামের মধ্যে এখনো রাজস্থানে আছে যে বাড়ির সব থেকে বয়োজ্যেষ্ঠ তার কাছে পাঠাতে হবে। আপনি যদি এই ওটিটি প্ল্যাটফর্মস গুলো দেখেন, জয়া আক্তার থেকে শুরু করে বিভিন্ন লোক, একটা কিছুদিন আগে মহারাজা বলে একটা সিরিয়াল প্রচন্ড ভাবে চলছে, যেখানে একটা বিশেষ গোষ্ঠীতে দেখানো হচ্ছে সেই মহারাজার কাছে কি যেন তার চরণ সেবা, এবং সেটা তার গোষ্ঠীকে দেখানো হচ্ছে। সুতরাং আমার মনে হয় আজকের দিনে কিন্তু মিডিয়া এগিয়ে আসছে। জয়ন্তবাবু যে কথাটা বললেন, আজকে কিন্তু মিডিয়া এগিয়ে না আসলে আমার মনে হয় সমাজের মধ্যে হয়তো আপনিও এই অনুষ্ঠানটা করতে পেরে আমাকে ডাকতে পারছেন, এবং আমিও আজকে মিডিয়া এগিয়ে এসেছে বলেই সাহস করে এখানে দাঁড়িয়ে বলতে পারছি যে আমার ঘরেই তো আমাকে করতে দেওয়া হয়নি। মি টু আমাকে বলার সেই সাহায্যটা করেছিল, বা 1 মিলিয়ন রাইজিং প্রোগ্রামটা হয়েছিল বলে কিন্তু আমি উঠে দাঁড়িয়ে বলতে পেরেছিলাম, বা অন্টারিওতে স্লাট মার্চ হয়েছিল বলে কিন্তু যাদবপুরে 2013-এ গিয়ে তারা উঠে দাঁড়িয়ে বলতে পেরেছিল। তাই আমার মনে হয় সচেতনতাটা প্রশাসনের দিকে না দিয়ে যদি একটা আঙুল প্রশাসনের দিকে যায় ভাই, তাহলে বাকি আঙুলগুলো আমাদের নিজের দিকে আসে। আমাদের বাড়ির পুরুষ শুধু নয়, আমাদের বাড়ির পুরুষ, এবং আমার তো মনে হয় এখানে অনেক বেশি দায়িত্ব হয়ে যায় ছেলেদের মায়ের। কারণ আমার খোকন সোনা কিচ্ছু করতে পারে না, এটা ছেলেদের এত বেশি ভাবে আমরা বাঙালি মায়েরা বুঝিয়ে দিই যে আমাদের খোকন সোনা পরবর্তীকালে একটা অ্যাডপ্টেড ক্রেসে চলে যায়, সেখানে তার মেয়ে হচ্ছে আরেকটি তার থেকে 10 বছরের ছোট মহিলা, যে তার তথাকথিত স্ত্রী, যার উপরে সে সব রকমের হুকুম চালাতে পারে, কিন্তু সে তো খোকন সোনা, সে তো জলটাই শুধু সেদ্ধ করতে পারে। এই কালচারটা তো আমাদের মাদের পাল্টাতে হবে না, বিশেষ করে আমরা যারা ছেলের জন্ম, আমরা যদি না পাল্টাই তাহলে মা দুর্গাকে শুধুই মানে ওই মূর্তিটাকে পুজো করা উচিত। আমার মনে হয় মা দুর্গাকে পুজো করে কলকাতা শহরের অন্তত বা বাঙালির অন্তত অধিকার হয় না মা দুর্গাকে দেবী হিসেবে প্রতিষ্ঠা করা, তার শুধু কি মূর্তিটাকে পুজো করলেই দেবীকে পুজো করা হয়? একদম তাই। জয়ন্তদা, খোকন সোনাদের যে কথা রঞ্জনী বলছে, কোট আনকোট খোকন সোনাদের, সংবাদ মাধ্যমের কর্মীদের, বা আমি একদম এবার চলে আসুন, আমি একদম সরকারের বলছি, এই খোকন সোনাদের প্রতিরোধ করতে গেলে সরকারের দায়িত্ব কতখানি? দেখুন, সরকার তো দায়িত্ব রয়েছে, কিন্তু রঞ্জনী যে কথা বললো আমি সম্পূর্ণ একমত। যে রঞ্জনী বললো সবটা প্রশাসনের দিকে আঙুল তুললে হবে না, প্রশাসনের দায়িত্ব সবকিছু, আমার দায়িত্ব কিচ্ছু নয়। প্রশাসন কি করছিল, ঘুমোচ্ছিল, এই বলার দিন আর নেই। আমার মনে হয় ব্যাপারে নিজেদের সচেতন হওয়া সব থেকে আগে দরকার। আমার যেটা মনে হয় ধর্ষণ হলেই মৃত্যু। এটা কি ভারতের মতো দেশের ক্ষেত্রে সম্ভব? কেন সম্ভব নয়? মানে কঠোর আইন ভারত তো জেনিভা চুক্তিতে সাইন করেনি। বর্মা কমিশন আমার 2012 সালে 4 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, তা সত্ত্বেও কিন্তু রেপ কমেনি। ঠিক। কেন রেপ কমেনি? রেপ কমেনি এই জন্য কারণ গেট অ্যাবিট এভরিথিং। রেপিস্টরা তারা 20 বছরের সাজা পাচ্ছে, 20 বছর সর্বোচ্চ সাজা, এবং 20 বছর সাজার পর তারা ড্যাং করে বেরিয়ে আসছে। একদম একদম। আমার মনে হয় এক্ষেত্রে যদি মৃত্যুদণ্ড করা হয়, রেপ প্রমাণিত করতে হবে, তাহলে আমার মনে হয় ক্ষতি হবে। জানি না প্যানেলিস্টরা ওনারা একমত হবেন কিনা, কিন্তু আমার মনে হয় রেপিস্টের শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া কিচ্ছু নয়। তুই যেভাবেই হোক তার মৃত্যুদণ্ড। বেশ, এই জায়গা থেকে একদম সরাসরি আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম, আমি আসবো রঞ্জনীর কাছে। ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত কি উচিত নয়, আপনারা কি মনে করছেন? আপনারা অবশ্যই ইনবক্সে গিয়ে মতামত জানাবেন। রঞ্জনী কিছু বলতে চাইছেন? আমি একটা কথা বলতে চাইছিলাম
যে মৃত্যু তো শেষ, মানে কারোর যন্ত্রণা আমি শেষ করে দিলাম, কিন্তু যে মেয়েটির ওপরে ফিজিক্যালি রেপ হোক, ইমোশনালি রেপ হোক, রেপ হলো, তার যন্ত্রণাটা কিন্তু তিল তিল করে থাকতে থাকে। তাই আরো কিছু মেডিকেল ট্রিটমেন্টস আছে, যেমন কেমিক্যাল স্টেরিলাইজেশন, যেমন উনি আমার সঙ্গে একমত হবেন, পেনেক্টমি, একটা ছেলের যখন পেনেক্টমি করে দেওয়া হয় তার থেকে অস্বাভাবিক যন্ত্রণা বোধহয় কোনো ছেলের আর হয় না। বা ঠিক। কেমিক্যাল স্টেরিলাইজেশন ঠিক। যদি একদম না করা যায়, তাহলে যদি না করতে পারেন ওই সেম যন্ত্রণাটা যেটা সেই মেয়েটা সারা জীবন বয়ে বেড়াবে, ঠিক তাই। ছেলেটাকে ওই সেম যন্ত্রণার মধ্যে অন্তত তারা কিংবা যদি এরকম করা যায় যে রেপিস্ট যারা, তাদের কপালে যদি দাঁড়িয়ে দেওয়া যায় রেপিস্ট এবং তার সাথে কোনোদিন মুছবে না, বড়রা কিছু বলবেন, তারপর আমি গৌতমের কাছে আসবো। কিছু বলতে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি একটি কথা বলতে পারি, এটা তো পানিশমেন্টের কথা বলা যায়, যে মানে পানিশমেন্ট তো আজ থেকে চিরকাল পানিশমেন্ট দেওয়া হয়েছে, তাতে কি রেপ কমবে? আমি যদি রেপটাকে বন্ধ করি, এই জিনিসটা রেপ আর হবে না, আমি সেরকম ভাবেই যদি সোসাইটিতে রেপ কি বন্ধ হবে? সেটা হ্যাঁ, আমি যদি সেই জায়গা দেখুন, একটা কথা, দুটো জিনিস যদি আমরা একটু চেঞ্জ করতে পারি, এক হচ্ছে স্কুল কলেজ সর্বক্ষেত্রে কাউন্সিলিং ব্যাপারটাকে যদি আমি একবারে ইন্ট্রোডিউস করতে পারি, এবং কাউন্সিলিং মানে শুধু দুটো কথা বলা না, একবারে একটা বাচ্চার সঙ্গে আপনি কাউন্সিলিং করে তার থেকে ভেন্টিলেট আউট করতে হবে তার ভেতরে কি কি অ্যাঙ্গার আছে, এবং সেখানে সেই জিনিসগুলো যদি আমি করে তাকে সেই ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমি তার মধ্যে অপরাধ প্রবণতাটা আমি অনেক কমাতে পারবো, অনেক ক্ষেত্রে আমরা কমাতে পারবো। এক, দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে জেন্ডার ইনইকুয়ালিটি এখন আমাদের সমাজে প্রচন্ড। স্বামীজি বলে দিয়েছিলেন, এ বার্ড ক্যান নট ফ্লাই উইদাউট ইট ওয়ান উইংস। একটা পাখার উপর নির্ভর করে উড়ে যেতে পারে। আমাদের সমাজ ব্যবস্থায় এখনো দেখবেন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, এবং পুরুষরা যা ডিসিশন নেয় যা করে সেটা চাপিয়ে দেওয়া হয়। কেন এই জিনিসটা থাকবে? ছোটবেলা থেকে আমরা যদি দুটো মানে একজন ছেলে এবং মহিলাকে একবারে সমানভাবে যদি এগিয়ে দিতে না পারি, তাহলে সমাজ ব্যবস্থাও এগোবে না, এবং এই যে রেটটা কিন্তু অনেক অংশে কমে যাবে যদি মহিলারা, মানে আমি জেন্ডার নিয়ে একদম করছি না, কিন্তু আমি বলছি যেহেতু এখনো পর্যন্ত বেশি মহিলারাই রেপ হন, সেক্ষেত্রে বলছি দুজনটা যদি প্যারালালি এগোয়, তাহলে কিন্তু রেপ অনেক অংশে কমে যাবে দেখবেন। এবং কাউন্সিলিংটাকে ইন্ট্রোডিউস করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে কাউন্সিলিং ইন্ট্রোডিউস করলে কিন্তু আপনার এই জিনিসগুলো বেরিয়ে আসবে স্কুল কলেজ সর্বক্ষেত্রে। হ্যাঁ, এবং তার মেন্টাল হেলথ কাউন্সিলিং প্রচন্ড দরকার। আবার একটা জিনিস মনে হয় প্রশ্ন করেছেন, ক্রিয়েটিভের ভূমিকা বা মঞ্চ সচেতনতা, এটা একটা বড় ব্যাপার। নিশ্চয়ই আমি জনতার সঙ্গে যে খানিকটা একদম না, কোথাও এটা প্রয়োজন আছে, আলটিমেট পানিশমেন্ট, কিন্তু কোথাও পাশাপাশি এই কিছু জগৎ যে করছে সেটাও আমি খানিকটা একমত। কারণ সচেতনতার প্রয়োজন, সচেতনতা বড় ব্যাপার, সেটা পরিবার থেকে শুরু করে। এবং আরেকটা বিষয় আমাদের বাংলা যেটা একদমই অভাব আছে, সেটা হচ্ছে যে স্কুল থেকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে থিয়েটারকে নিয়ে আসে। কেন থিয়েটার? বিকজ থিয়েটার একমাত্র যেটার মধ্যে একটা কালেকটিভ আর্ট আছে, যেটা দলগত পারফরমেন্স। ফলত থিয়েটার শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী তৈরি করা, এটা খুব ভ্রান্ত ধারণা। আমি যে আমার যে থিয়েটার দল বা গ্রামের একটা ইনস্টিটিউট আছে, ইনস্টিটিউট আছে, সেখান থেকে একই কথা বলে যে কজন আসছো মাথা থেকে সরিয়ে দেওয়া যে অভিনেতা অভিনেত্রী, ফার্স্ট হচ্ছে থেরাপি, একটা মেন্টাল থেরাপি। ঠিক যেমন ভাবে মিউজিক, যেরকম আমরা জানতাম যে ইনকুরেটিভ মাধ্যমে মেট্রোর মধ্যে একসময় শুধু মিউজিক হতো, যাতে আমরা ওই আত্মহত্যার প্রবণতা কমাতে পারি। এখন কি হচ্ছে না, হচ্ছে কিন্তু কোথাও মনে সেই পরিমাণটা একটু হলেও কমেছে, আগে যেটা অবলম্বন হচ্ছে। আস্তে আস্তে এটাও হয়তো হতে পারে, কিন্তু এটাও শুরু থেকে পরিবার থেকে শুরু করে সে ছেলের মা হোক, মেয়ের মা হোক, সেটা আমাদের যে কোনো গ্রাম বাংলায় হোক, যেগুলো এখনো আপনারা তো আমরা যেগুলো রেগুলার আলোচনা করি, ধর্ষণ নিয়ে ক্যান্সার আক্রান্ত একটি মেয়ে যখন ফার্স্ট কেমো বা সাইকোথেরাপির পর তার বর্তমানে প্রত্যন্ত গ্রামে ফিরে যাচ্ছে, বলছে ওর প্রতিবেশী ওর তো এইডস হচ্ছে। তাহলে এই অশিক্ষা কিন্তু সব জায়গায় ছড়িয়ে আছে। অশিক্ষাটা দূরীকরণ করা সবার আগে প্রয়োজন। আর প্রেস বা প্রিন্ট মিডিয়ার যে ভূমিকা হচ্ছে বিশেষ করে আমরা জানি যে ডাক্তার বলবেন যে পাবলিক কি খাবে, একদম ঠিক। আমার মনে হচ্ছে একটা মেয়ে যখন বা কোন ছেলে বা যাই হচ্ছে দুর্ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তারপর কিন্তু তাকে কিন্তু বারবার সেটা খুব সুন্দর করে গুছিয়ে বারবার লিখতে হচ্ছে। আমার মনে হচ্ছে একবার না, প্রতিদিন সেটা হচ্ছে।
সেখান থেকে কোথাও সংবাদপত্রের একটা ইতিবাচক ভূমিকা একটু আরেকটু অন্যভাবে এগিয়ে আসবে। কিন্তু আমি 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 এখানে আমি খানিকটা আপনার সাথে আমি সহমত পোষণ করবো না, কারণটা হচ্ছে সংবাদপত্র কিংবা যে কোনো মাধ্যম যখন লিখছে তখন সেই ধর্ষিতা সেই মেয়েটির নাম কিন্তু সে দিচ্ছে না, সে অভিযোগকারিণী হিসাবে দিচ্ছে, তার মুখও কোথাও দেখানো হচ্ছে না। যদি এই খবরটা সংবাদ মাধ্যম না দেখায় তাহলে মানুষ জানবে কি করে, এবং সেই কোড আনকোড বাবুস আমি একদম বলছি না, আমি আবার বলছি দেখা ওরা লিখছে, ওরা লিখছেন বা আমাদের যে ডিজিটাল বা টিভি দেখাচ্ছে বলে, ডিজিটাল মিডিয়া বা আমাদের টিভি মিডিয়া দেখাচ্ছে বলে, দূরদর্শন দেখাচ্ছে বলে আমরা জানতে পারছি, একটা ঘটনা জানতে পারছি না হলে আমরা এই রাত জায়গা এগুলো কোনোটাই মনে করতো না। আমি বলতে চাইছি যেভাবে বর্ণনা দেওয়া হচ্ছে প্রতিদিন একই ঘটনাকে, ওই যন্ত্রণাটা কোথাও সেই মা বাবার প্রতি, সেই মেয়েটার প্রতি বা সেই ছেলেটার প্রতি কি হচ্ছে, তার সাইকোলজিক্যালি কি তার বারবার সে পেনিট্রেশন করা হচ্ছে, ওই জায়গাটা আরেকটু মানবিক হলে বেটার। আমি যতটার কাছে একটা বিষয় আসবো, একটা তার আগে কথা বলি। সৌদি আরবে যখন যেদিন থেকে রেপের শাস্তি শিরশ্ছেদ হলো সেদিন থেকে রেপের সংখ্যা কিন্তু 7% কমে গেছে। আফগানিস্তানে যখন স্পিডি ট্রায়াল হলো 5 দিনের মধ্যে রেপের সিদ্ধান্ত নিতে হবে এবং রেপ হলে তার মৃত্যুদণ্ড হবে, সেই সময় রেপের আনুপাতিক হার 28% কমে গেছে। উত্তর কোরিয়ায় যখন সিদ্ধান্ত হলো যে রেপ হলে মৃত্যুদণ্ড, সেই সময় কিন্তু রেপের সংখ্যা কমে গেল। তাহলে ভারতবর্ষ কেন পারে না? আমার প্রশ্ন সেই জায়গাটা। আর তোমার প্রশ্ন কি রাখো? আমার প্রশ্ন, হ্যাঁ রঞ্জিনী কিছু বলতে চাই। যে কাউন্সিলিংয়ের কথাটা উঠলো, লেটস নট জাস্ট টেক ইট টু স্কুল এন্ড কলেজ। ঠিক যেমন আজকালকার দিনে শুরু হয়েছে যে বিয়ের আগে থ্যালাসেমিয়ার জন্য কাউন্সিলিং করা হয়, একটা সরকার বরং যে পদক্ষেপটা করতে পারে যে বাবা আর মা, তুমি মা বা বাবা হতে চলেছো, মানে we are pregnant, she is not pregnant, এই যে pregnant কথাটাকে শুরু করা হোক, এবং বাবা আর মা দুজনকে একসঙ্গে বসিয়ে কন্টিনিউয়াস, এই যেমন বার্থিং ক্লাসেস এর এখন প্যাটার্ন হচ্ছে না, সেই রকম ভাবে বরং এটা বোঝানো হোক যে আপনার বাচ্চার মাইলস্টোনস মানে শুধু আপনার বাচ্চার গ্রস মুভমেন্ট হচ্ছে কিনা, ফাইন মুভমেন্ট হচ্ছে কিনা তা নয়, আপনার বাচ্চার মাইলস্টোনস এর মধ্যে কিন্তু তার মেন্টাল ম্যাচুরিটি হচ্ছে কিনা, সে পিয়ার গ্রুপের সাথে মিশছে কিনা, সেগুলো প্লিজ দেখুন। এবং না হলে প্লিজ যারা কোয়ালিফাইড সাইকিয়াট্রিস্ট যান, এই জানেন তো রেপের অনেকটা জিনিস কমতে পারে যদি আমরা না সাইকোলজির প্রতি লোকের ধারণাটাকে পাল্টাতে পারি। কারণ উনি অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট বলতে পারবেন, উনি মনে করে সাইকোলজিস্টের কাছে যাওয়া মানে সে পাগল না, কিন্তু অনেক ধরনের প্রবলেম আছে। এবং একটা ম্যারিটাল ডিসকর্ড কিন্তু গিয়ে কোনোভাবে সেই মহিলার উপরে যে ফিজিক্যাল টর্চারটা হচ্ছে, which can also be a rape, need not be a penetration, সেটাও যদি একটা প্রপার ম্যারিটাল কাউন্সিলিং হতো, এবং সেখানে যদি সেটা এইভাবে হতো যে কোর্ট বলেছে বলে করতে হবে না, হাজবেন্ড এন্ড ওয়াইফ নিজে মনে করলে যে তাদের কথা বলার দরকার আছে উইথ আ প্রপার কাউন্সিলর, তাহলে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স কমতো। এবং একটা ছেলে আর মেয়েটা ছেলে একটা মেয়ের মুখের উপর অ্যাসিড ছড়ে দিল, এই ঘটনাগুলো কিন্তু ঘটতো না যদি আমরা এই কাউন্সিলিং ব্যাপারটাকে অনেক বেশি বা সাইকোলজিক্যাল জিনিসটাকে অনেক বেশি সোসাইটি অ্যাকসেপ্ট করতে পারতো। সো সোশ্যাল অ্যাকসেপ্টেন্স অফ মেরিয়াকে মাতৃয়াকে, যেখানে যেমন জানতেও বলছিলেন, দেখুন যেখানে যেখানে মাতৃয়াকে আছে বা দ্য ফিয়ার আছে, দুক্ষেত্রে কিন্তু রেপের সংখ্যা কম। আমরা তো এখনো ভয় যেখানে রয়েছে, ভয় এবং মাতৃয়াকে, রাইট। আমার আরেকটা দিক হচ্ছে যখন যেখানে হচ্ছে, আমি কর্পোরেট সেক্টরে দীর্ঘদিন কাজ করেছি, আমি এখন বিনোদন জগতে রয়েছি, সব জায়গায় ঘটনা ঘটে, কতটা সত্যি হচ্ছে আমি সেদিকে যাচ্ছি, কিন্তু যখন হচ্ছে যার সঙ্গে হচ্ছে সেই মুহূর্তে সোচ্চার হওয়াটা খুব প্রয়োজন। ঠিক কথা, অপেক্ষা করা, কেউ বলছে না বলছে না ছেলেকে কাজ চলে যাবে, কাজ পাবে না, বা তোর কাজ চলে সংসার থেকে, এই যে ব্যাপারগুলো, কারণ সাধারণ ঘটনা দেখা যায় স্কুলের মধ্যে একটা বাচ্চা আরেকটা বাচ্চা কিন্তু হচ্ছে এরকম, আমি শোনা বাচ্চাদের মধ্যে হচ্ছে বেশিরভাগ কিছু নদী কেটে প্রাইভেট স্কুল, আমি বলছি নাম নাম, তখন একজন মা সাহস পাচ্ছে না বাচ্চাকে পাঠাতে, আরেকজন মা বলছে এখনই পুলিশটা একটু দেয়, আমি তখন খুবই বড় টিচার, ক্লাস টিচারের সঙ্গে কথা বলবো, প্রিন্সিপালের সঙ্গে কথা বলবো, তাহলে ওই যে বাচ্চাটির মধ্যে সেও এমন পরিবেশে বড় হচ্ছে, তার হয়তো আগ্রহী যেমন হচ্ছে সেখানটা তাহলে ঠিক হওয়া উচিত, সঙ্গে সঙ্গে সচ্ছে না, তাহলে অনেকটা অপরাধ করার যে ক্ষমতা যে প্রদর্শন, সেটা অনেকটা কমতে, সঙ্গে সঙ্গে সোচ্চার হওয়া উচিত এবং সঠিক সময়ে সোচ্চার হতেই হবে। আমি যাদববাবুর কাছে একটা প্রশ্ন নিয়ে আসবো, যে কথা যাদববাবু বলছিল, আমাদের সোকল্ড মেইনস্ট্রিম মিডিয়া, আমি মেইনস্ট্রিম মিডিয়ার ক্ষেত্রে আসবো, যখন ঘটনাটা ঘটছে আফটার ইনসিডেন্ট খবরের দেখানোর বহর, আমি
এই জায়গায় ডেফিনেটলি আসবো, নিজেদেরও দায়িত্ব নিতে হবে। খবর দেখানোর যে বহর, সেটা কিন্তু 24 ঘন্টা যদি একটা মধ্যে 12 ঘন্টা যদি ভাগ করি, তো বারবার বারবার দেখানো হচ্ছে। ঠিক 6 মাস 7 মাস কিংবা 1 বছর পর সেই খবরটা ধীরে ধীরে টেলিভিশন জগৎ থেকে হারিয়ে যাচ্ছে। এইখানে কি আমাদের কোনো দায়িত্ব থাকছে না? নিঃসন্দেহে দায়িত্ব রয়েছে, কিন্তু দায়িত্বটা সমস্যা হচ্ছে যে দর্শক বা যারা পাঠক হন তারা কি চাইছে? তারা একটা রেপ যখন হয়, তখন রেপটার সেই রেপিস্ট যে তার শাস্তি চাইছে, শাস্তিটা হলো কি হলো না সেটা পরের কথা। 52 জন এখন পর্যন্ত স্বাধীনতার পর থেকে মৃত্যুদণ্ড পেয়েছে। আচ্ছা আচ্ছা। এই 52 জনের মধ্যে দেখা যাচ্ছে রেপ ব্যাপারটা 4 নম্বরে এসেছে। তার আগে প্রথমে হচ্ছে খুন, খুনের পর অন্যান্য অপরাধ এবং তারপর রেপ। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে এই 52 জন মৃত্যুদণ্ড পেয়েছে, আমার প্রশ্ন মৃত্যুদণ্ড কেন হবে না? রেয়ার অফ দ্য রেয়ার্স বলে একটা কথা আছে, তুমি নিশ্চয়ই জানো। তো রেয়ার অফ দ্য রেয়ার্স কোনটা? 16 বছরের কম বয়স্ক মহিলাকে রেপ করলে সেটা রেপ, আর 25 বছর বয়সে 20 বয়স্ক মহিলাকে রেপ করলে রেপ নয়, এটা বোধহয় মানা যায় না। একদম। ভারতীয় ন্যায় সংহিতার 65 নম্বর ধারায় পরিষ্কার ভাবে বলা আছে 16 বছর এবং 12 বছরের কম বয়স্ক মহিলাদের রেপ করলে তার হিউম্যান ক্রাইম বলে গণ্য হবে। বাকি হিউম্যান ক্রাইম নয়। আমার প্রশ্ন সেই জায়গাটা। আর আমার আরেকটা প্রশ্ন রয়েছে, সে প্রশ্ন যেটা তুমি করলে, সেটা হচ্ছে আমরা কেন পূর্ণপুরিকতাতে সন্তুষ্ট হই? তার কারণ লোকে চায়, লোকে জানতে চায় রেপের ঘটনাবলী, রেপের বিবরণ, রেপের যাবতীয়। হ্যাঁ, লোক চাইলে দিতে হবে, তার কোনো মানে নেই। কিন্তু আবার কিছু সংবাদপত্র বা টেলিভিশন জগৎ আজকে কোনো চ্যারিটি ব্যাপার নয়, এটা একটা বিজনেস। সুতরাং বিজনেস হয়ে গেছে। বেশ, আপনারা যারা রয়েছেন, যারা দেখছেন এই অনুষ্ঠান, সমাজের বেশ কিছু গুড বয় ইমেজ নিয়ে অনেক মানুষ তারা ঘুরে বেড়াচ্ছেন। তারা দেখছেন কিনা জানি না, কিন্তু তারা যদি দেখেন, তাদের উদ্দেশ্য একটাই কথা বলা, প্রতিবাদটা কিন্তু চলবেই, প্রতিবাদটা হবেই, প্রতিবাদটা চলতেই হবে। মুখোশটাকে খুলে দেওয়ার খানিকটা দায়িত্ব অবশ্যই সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে আমরা নিচ্ছি, আমরা নেবই। এবং আমি ধন্যবাদ জানাবো আমার এই সমস্ত অতিথিদের। কালকে রাত্রিবেলায় আমার সাথে গৌতম বাবু যখন ফোনে কথা হচ্ছিল, কেন সংবাদ মাধ্যম হিসাবে আমরা এই অনুষ্ঠানটা করছি, একটা দারুণ প্রশ্ন উনি করেছিলেন, এবং সেইখান থেকে সেই মানে সেই তার প্রশ্নের উত্তর দেওয়া থেকে শুরু করে আমরা স্বাধীন চেতা হবে যেভাবে একটা ছোট্ট এই সংস্থাকে চালাচ্ছি, দেখতে দেখতে যার গুটি গুটি পায় আগামী কিছুদিনের মধ্যে 5 বছর আমরা পূর্ণ করব, সেই জায়গায় কোনো চাপ বিহীন ভাবে আমরা চালাচ্ছি। তবে আমরা চেষ্টা করব যে এই ধরনের খবর শুধু তুলে ধরা, এর পাশাপাশি অবশ্যই সেই প্রকৃত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, প্রকৃত খবর আপনাদের সামনে নিয়ে আসার জন্য, যে কথা আমার আজকের এই বিশিষ্ট জনেরা বললেন। আমি আমার 4 অতিথিদের অনেক অনেক ধন্যবাদ জানাবো আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। তারা তাদের অভিজ্ঞতা থেকে আজকের তাদের অভিজ্ঞতা শেয়ার করলেন, অবশ্যই জীবনের জলছবির 2য় পর্বে। তবে আপনারা আমাদের ছেড়ে যাবেন না, তার কারণে আমরা 3য় তথা শেষ পর্বে এমন কিছু ব্যক্তিত্বদের নিয়ে আসবো যারা দীর্ঘদিন ধরে টেলিভিশন জগতে আছেন, যারা দীর্ঘদিন টেলিভিশন জগতে যা যা পরিবর্তন হয়েছে, সেটা খবর প্রেজেন্টেশন থেকে শুরু করে যাই হোক, তারা দেখেছেন, তাদের অভিজ্ঞতা থেকে বিচার করে। এবং এরই জায়গায় অবশ্যই আমরা পরবর্তী পর্বে আমাদের থাকবে মোটিভেশনালের জায়গাটা, অর্থাৎ মোটিভেশনাল কোচ হিসাবে তিনি কিভাবে দেখছেন, একজন সমাজসেবী হিসাবে তিনি কিভাবে দেখছেন। আমার সেই 4 অতিথিদের নিয়ে আমি আমার 3য় তথা শেষ পর্বে আসবো। অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। অনেক ধন্যবাদ। একটা কথা বলে, অনেকবারই কথাটা হচ্ছে যে মিডিয়া বা ফোর্থ স্টেটের যে দায়িত্ব আমার মনে হয় সেটা কিন্তু মিডিয়া করছে, সেটা হচ্ছে জাস্ট রিপোর্ট করা, মিডিয়া ট্রায়াল করা, রাইট, অ্যাবসলিউটলি। নেশন ওয়ান্টস টু নো বলে বলা ফাটানোর দায়িত্ব কিন্তু মিডিয়ার নয়। তো সেটা না করে, মিডিয়া ট্রায়াল না করে সঠিকভাবে তুলে ধরার জন্য ফোর্থ স্টেটকে কিন্তু সেই লিবার্টিটা দিতে হবে, যেটা কোথায় আজকে মিডিয়া পাচ্ছে না। ঠিক, একদম তাই, একদম যথার্থ কথা বলেছেন। মনোদা কিছু বলতে চাইছেন? একটা কথা, বাড়িতে বাচ্চা আছে, বাচ্চাগুলি আপনারা নিজেরা ভাবছেন, আপনি গুগলে গিয়ে পেয়ে যাবেন করে কাউন্সিলিং করতে হয়, অ্যাকসেপ্টেন্স, তারপর আনপারমিশন অ্যাকসেপ্টেন্স, তারপর তার সাথে এই সমস্ত করে যদি দেখেন যে আপনার বাচ্চার কোনো প্রবলেম, আপনি মনে করছেন কোনো প্রবলেম আছে, তাহলে দয়া করে
আপনি একজন সাইকোলজিস্টের কাছে প্রফেশনাল সাইকোলজিস্ট, কারণ মেন্টাল হেলথ খুব বেশি প্রয়োজন আজকের দিনে। আজকের দিনে আপনার বাচ্চার মেন্টাল হেলথ যদি ঠিক না হয়, কিচ্ছু কোনো কাজে দেবে না। প্রচুর বড় কিছু হলো, বিশাল বড় ডাক্তার হলো, বিশাল বড় ইঞ্জিনিয়ার হলো, বিরাট কিছু লয়ার হলো, কিচ্ছু কাজে দেবে না যদি আপনার বাচ্চার মেন্টাল হেলথ স্ট্যাটাসটা না হয়। সুতরাং নিয়ে যান ভালো একজনের কাছে, তার পরামর্শ নিন, প্রয়োজন হলে মাঝে মাঝে নিয়ে যান, কাউন্সিলিং করান, সেই নিরাম বলছে সেরকম থেরাপি করেন, ঠিক হবে। মেন্টাল হেলথ অলসো একটা হেলথ, সেই হেলথটাকে ঠিকঠাক। বেশ ছোট করে দিশা শক্তি নিউজ একটা রাস্তা দেখানো এই আলোচনার মাধ্যমে এই আলোচনাটা সবার মধ্যে কিভাবে মানুষ বা নিজে থেকে নিজে জেনারেট করে এর ইতিবাচক সাইডটা কাজে লাগিয়ে দিকগুলো কাজে লাগিয়ে কিভাবে বিষয়টাকে এই যে ধর্ষণ সমাজের ক্যান্সার এই কনসেপ্ট থেকে এই ধারণা থেকে আমরা সকলে বেরিয়ে সুস্থ একটা সমাজকে দেখতে পারি। একদম ক্যান্সারকে অবশ্যই জয় করতে হবে। ক্যান্সারকে জয় করার জন্য দাওয়াই বাড়তেছে আমাদের দুই থেকে। আমার প্রশ্ন হচ্ছে, আজকের দিনে আমরা ভয় পাই না, সময়ও করি না। আজকের দিনে প্রশাসন সম্পর্কে রাহুল একটু আগে প্রশ্ন করছিল। আজকে একটা স্করপিও গাড়িতে একটি বিশেষ রাজনৈতিক দলের ব্যাচ থাকলেই সেই রাজনৈতিক দলের নেতা হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই জায়গাটা বন্ধ করা দরকার। এটা হতে পারে শুধুমাত্র ভয় এবং শূন্য থেকে। রেপিস্ট যে হবে, রেপ যে করবে, তার যদি ভয় না থাকে তাহলে সেই জিনিসটা কিন্তু পুরোপুরি কথা বসে বুঝতে হবে। রেপিস্টকে ভয় পেতে হবে, সমাজকে ভয় পেতে হবে, সমাজের রক্তচক্ষুকে ভয় পেতে হবে, পাশের বাড়ির লোককে ভয় পেতে হবে, এবং সব থেকে বড় কথা ভয় পেতে হবে প্রশাসনকে। দিশা শক্তি নিউজ নতুন আশা নতুন দিশা নিয়ে 5 বছর আগে পথ চলা শুরু করেছিল। আমি জানি না আজকের আমাদের এই আলোচনা থেকে আমরা কতটা নতুন দিশা আপনাদেরকে দেখাতে পারলাম, তবে ওই যে আবারও বলছি, আমরা একটা আলোচনা তুলে ধরা এবং সেখানে আমরা আমাদের সাধ্যমতো দায়বদ্ধতা খানিকটা দেখানোর চেষ্টা করলাম আপনাদের। তবে আপনাদেরকেও সজাগ থাকতে হবে এবং সব সমাজে সবাই যে কালো তা নয়, ডেফিনেটলি সাদা রয়েছে, সাদা কালোর মিশ্রণেই আমরা চলছি। আমরা পরবর্তী পর্বে এবং শেষ পর্বে আমরা নতুন 4 অতিথিকে নিয়ে আসছি। ভালো থাকবেন আপনারা এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।